আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আরোগ্য। শুনতে থাকুন আজকের গল্প আরোগ্য। ব্যবস্থা দেখে রাধারানী খুশি। জীবন এখানে যত্নের জিনিস, লালনের সামগ্রী। পায়ে পায়ে ক্ষয়ের খোড়ল হাঁ করে নেই। এখানে শুধু জীবনের মূল্যবোধটুকুই স্পষ্ট। চারিদিক শুচি শুভ্র আরাম দিয়ে ঘেরা, বেশ ঠান্ডা নিরাপদ আরাম। ঘরের দুই কোণে দুটো তকতকে বেড। এর অর্ধেকেরও অনেক ছোট ঘরে চারজনে থেকে অভ্যস্ত তাঁরা। ওইটুকুর মধ্যেই একটা গোটা সংসার। বিবাহিত জীবনের 22 বছরের মধ্যে এই প্রথম যেন নতুন বাতাসের স্বাদ পেলেন রাধারানী। বাঁচার আগ্রহ বোধ করতে লাগলেন। মনের তলায় এক ধরনের উৎসাহ উঁকি ঝুঁকি দিতে লাগলো। দিনে 6 টাকা চার্জ, তাও ভূতনাথবাবু উপরওয়ালাদের ধরে পড়ে অর্ধেক দক্ষিণা রাজি করাতে পেরেছেন বলে। নইলে চার্জ 12 টাকা, কিন্তু দিনে 6 টাকাই রাধারানীর কাছে আঁতকে ওঠার মতো। মাসে 180 টাকা, তার উপর ওষুধপত্র ফল টলে মাসে কম করে আরো 50 টাকার ধাক্কা, হলো 230। শুনেই রাধারানী বিগড়ে গিয়েছিলেন। কমাস থাকতে হবে কে জানে। কিন্তু তিনি নিশ্চিন্ত নাগালের বাইরে চলে যাচ্ছেন দেখে মুখ কালো করেই ভূতনাথবাবু সরাসরি তাকে এখানে এনে ফেলেছেন। রাধারানী সাহস করে আর আপত্তি করতে পারেননি। মুখ খুললেই কুরুক্ষেত্র বাঁধবে জানেন। তখন আর ভদ্রলোক রোগিণী বলে রেহাই দেবেন না ওকে। ছেলেমেয়ের সামনেও এমন এমন কথা বলে বসেন যে চামড়ার নিচে হাড় পাঁজর শুদ্ধ খটখটিয়ে ওঠে। কিন্তু এখানে জীবন রক্ষার উপকরণ দেখে রাধারানীর মনে হলো তাদের সত্যি টাকা নেই। নইলে এই তুলনায় দিনে 6 টাকা ছেড়ে 12 টাকাও কিছু নয়। উপাসের বেডে যে মেয়েটি থাকে তার বছর 30 বয়স। এরই মধ্যে কঠিন রোগ বাঁধিয়ে বসেছে। পেটে জল হয়েছে নাকি। দেখতে বেশ সুশ্রী, কিন্তু বড় বেশি রকম অবুঝপোনা আর বায়নাক্কা। রোজ 4টে বাজতে না বাজতেই মেয়েটির স্বামী দেখতে আসে ওকে। কালো মোটা সোটা, বছর 40 হবে বয়স। সচ্ছল অবস্থা দেখেই বোঝা যায়। রাধারানী শুনেছেন কাগজের কারবার তাদের। লোকটি রোজই কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। দুর্মূল্যের ফল, দামি দামি টনিক, ফুড, গল্পের বই, শখের ব্লাউজ, রুমাল, এমনকি গয়নাও। রাধারানী দূর থেকে লক্ষ্য করেন। কিছুতেই যেন মন ওঠে না মেয়েটার, কোনো কিছুতেই তুষ্ট নয়। লোকটি ঘড়ি ধরে পুরো 2 ঘন্টায় বসে থাকে তার শয্যার পাশে। স্ত্রীর সব কথাতেই সায় দেয়, সব আক্ষেপে সান্ত্বনাও দেয়। 2-3 দিন অন্তর অন্তর বছরাটেকের একটি ছেলেও আসে বাপের সঙ্গে মাকে দেখতে। রাধারানী শুনেছেন ওই একটি ছেলে ওদের। পুরনো ঝিয়ের জিম্মায় থাকে, বাড়িতে আর দ্বিতীয় কেউ নেই। রাধারানী অবাক হয়ে ভাবেন ছেলেটা রোজ আসে না কেন। আর ওই মাই বা ছেলেকে রোজ না দেখে থাকে কি করে। ওদিকে স্বামীটির আসতে 8 মিনিট দেরি হলে 0.5 ঘন্টা তার জের চলতে দেখেছেন রাধারানী। অনেক অনুনয় অজুহাত সাধ্য সাধনায় সহজে মন গলে না। রাধারানীর এক এক সময় রাগই হয় মেয়েটার উপরে। অত পায় বলেই পাওয়ার উপরে এতটুকু শ্রদ্ধা নেই। হতো তার ঘরের লোকটির মতো, এক দাবড়ানিতে সব ঠান্ডা। যাই হোক, এখানকার এত সব সুব্যবস্থার মধ্যে এসে পড়েও রাধারানীর মনের তলায়
কোথায় যেন একটু যাতনার মতো। দুবেলা খাবার সময় বেশ মন খারাপ হয়। দীর্ঘকাল রক্তাল্পতা রোগী তিনি। হাসপাতালের নির্দেশ অনুযায়ী আহারের রাজসিক ব্যবস্থা, মাছ মাংস ছড়াছড়ি। রাধারানী অর্ধেকও খেয়ে উঠতে পারেন না। এমনই এক টুকরো মাছ ভারী শুদ্ধ সকলের একবেলার বরাদ্দ। এখন খরচের ধাক্কায় তাও জুটছে না নিশ্চয়। মেয়েটা কলেজের আগে ছেলেটাকে সময় মতো দুটো ভাত ফুটিয়ে দিতে পারে কিনা তাই সন্দেহ। তার উপর উঠতে বসতে বাপের বকুনি তো আছেই। বকুনির চোটেই এখন সারা হলো বোধহয় দুটোতে। সঙ্গে সঙ্গে সামনের বেডের মেয়েটির কথা মনে হয়, আর তার স্বামীর কথা। অবশ্য 7 তাড়ার মধ্যেও বৈদ্যনাথবাবু প্রায় রোজই একবার করে দেখে যান তাকে। দরকারি ওষুধপত্র সবই কিনে দেন। তারও মিটসেফে ফলমূল থাকে কিছু, কিন্তু সে সবই কিসের বিনিময়ে যে আসছে সেটা রুক্ষ মূর্তিটির দিকে তাকালেই বোঝা যায়। ভিতরে ভিতরে ঘুমড়ে ওঠেন রাধারানী। এত বড় অসুস্থতার চিন্তাটাও মানুষটার সব থেকে বড় চিন্তা নয় যেন। এখানে এসেও দোদণ্ড হাসি মুখে কথা বলার নাম নেই। ফলে মেজাজ সব দিন রাধারানীরও ঠিক থাকে না। এক কথায় 3 কথা শুনিয়ে দেন। বিশেষ করে ওই বেডের মেয়েটি স্বামীটিকে দেখে তার নিজের সহিষ্ণুতা কমেছে। অন্যের ঘরে কি আর তার নিজের ঘরে কি। সেদিন ভূতনাথবাবু আসতেই ইঙ্গিতে রাধারানী ওই মেয়েটিকে দেখিয়ে কথায় কথায় বললেন, জানো, কাল সরস্বতী পুজো উপলক্ষে ওর স্বামী ওকে চমৎকার একজোড়া ফরাসডাঙ্গা শাড়ি এনে দিয়েছে। আমাকে আবার ডেকে দেখালো। ভদ্রলোক কত তোয়াজে রেখেছে মেয়েটাকে। রাধারানী সেই সব গল্প করলেন। ভূতনাথবাবু হঠাৎ রুক্ষ বিরক্তিতে বলে উঠলেন, আমার তো সাধ্য নেই তোমাকে এখন ফরাসডাঙ্গা শাড়ি এনে দিই। এইতেই তো শেষ হয়ে গেলাম। শুনে রাধারানী গুম হয়ে বসে রইলেন। তিনি শাড়ি চাননি, ওই রকম মন্ডি চেয়েছিলেন। ওই রকম অনুরাগটুকুই লোভনীয় ছিল। 1 মাসের মাথায় এই ঘরে একটা মর্মান্তিক ব্যাপার ঘটল। ওই মেয়েটার আয়ু দিনে দিনে নিমতে লাগল। পেটের জলে সর্বাঙ্গ ঢোল। মেয়েটির স্বামী 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে যেতে লাগলো। শেষ অবস্থা বলেই অনুমতি মিলেছে বোধহয়। সেদিন দুপুর থেকেই অক্সিজেন চলছে। রাধারানীর বুকের ভিতরটা সারাক্ষণ কাঁপছে থরথর করে। ওই মেয়েটার ভাগ্যের ওপর চোখ দিয়েছিলেন বলেই ভিতরে ভিতরে অপরিসীম যাতনা একটা। দুপুরে খুব কেঁদেছেন আর প্রার্থনা করেছেন, ঠাকুর ওকে বাঁচিয়ে দাও। সন্ধ্যে থেকে তার স্বামী নিজেই অক্সিজেন ধরে বসে আছেন, শান্ত বিষণ্ণ মূর্তি। রাধারানী সেদিকে তাকাতেও কষ্ট। একসময় দেখলেন লোকটি অক্সিজেনের নল রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চুপচাপ স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল খানিক। তারপর মুখের কাছে ঝুঁকে পড়ল। রাধারানী চমকে উঠলেন। বুকের উপর ভেঙে পড়বে নাকি? এখনো যে শেষ হয়নি, অবশ্য শেষ হতে বাকিও নেই। কিন্তু লোকটা করছে কি? রাধারানী হঠাৎ নিস্পন্দ, কাঠ একেবারে। উমা! লোকটি মেয়েটির গলার হার, কানের দুল, হাতের চুড়ি, বালা, আংটি সব একে একে খুলে পকেটে ফেলল। তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল। আধ ঘন্টার মধ্যেই সব শেষ। ডাক্তার মাথা নেড়ে চলে গেলেন। রাধারানীর বাহ্যজ্ঞান বিলুপ্ত তখন। চেয়ে আছেন বিস্ফারিত নেত্রে, দেখছেন। লোকটি শান্ত মুখে একটা ঝোলার মধ্যে স্ত্রীর শাড়ি কটা নিল। মিটসেপ খুলে নিজের আনা বোতলের খাবার আর টনিকগুলো দেখে দেখে পড়ল। তারপরে ভালো করে স্ত্রীকে আর একবার দেখে নিয়ে
শ্রান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাধারানী চিত্রার্পিত। ছেলে এবং লোকজন নিয়ে লোকটি ফিরল প্রায় 2 ঘন্টা বাদে। বারান্দায় খাটিয়া পাতা, ওখান থেকে শ্মশান যাত্রা। এই 1 মাসে শরীরের আশাতিরিক্ত উন্নতি হয়েছিল রাধারানীর, কিন্তু এর পরের 3 দিনের মধ্যে অনেকটা খারাপ হয়ে গেল। রাতে ঘুম নেই, চোখ বসা, আহারে রুচি নেই, হজমে গোলমাল। দিনরাত গুম হয়ে ভাবেন কি যেন। ছেলে আসে, মেয়ে আসে, ভূতনাথবাবুও আসেন। রাধারানী ভালো করে কথাও বলেন না কারোর সঙ্গে। সকলেই চিন্তিত। সেদিন সকালে ছেলে একটা ওষুধ দিতে এসেছিল। রাধারানী তার হাতে খুব যত্ন করে বাঁধা একটা পুঁটুলি দিয়ে বললেন, সাবধানে নিয়ে দিদির হাতে দিবি। ওনার বড় চাঙ্কের একেবারে তলায় রেখে দেয় যেন। ঘণ্টাখানিকের মধ্যেই হতভম্ব মুখে মেয়ে এসে হাজির। এক নজরে দেখে নিল মায়ের হাতে শুধু 2 গাছা শাঁখা আর একটা লোহা। ওগুলো সব খুলে পাঠালে কেন মা? রাধারানী নিষ্পৃহ মুখে ফিরে জিজ্ঞাসা করলেন, তুলে রেখেছিস? না, আমি তো বাবার কাছে, বাড়ি নেই তো। তুমি? বাড়ি নেই তো তুই ওগুলো কার কাছে রেখে এলি? কার কাছে রেখে এলি বল? ভয়ানক রেগে গেলেন রাধারানী। কে তোকে এখানে আসতে বলেছে এখন? কিন্তু তুমি হঠাৎ ওগুলো সব খুলে পাঠালে কেন মা? পাঠিয়েছি আমি মরলে ওগুলো তোদের কাজে লাগবে বলে। সবে তো তোর বাড়াবাড়ি, যা শিগগির। খানিক বাদে একটু ঠান্ডা হয়ে বললেন, শরীরের যা অবস্থা, এখানে এসব পড়ে থাকা ঠিক নয়। শেষে হয়তো এটুকুও যাবে তোদের। মেয়ে কাঁদো কাঁদো মুখে উঠে চলে গেল। রাধারানীর গত 3 দিনের জ্বালা একটু জোড়লো যেন। টাকাওয়ালা লোকেরই স্ত্রীর প্রতি যে দরদ দেখেছেন, নিজেদের তো প্রতি পয়সার হিসেব। তার অন্তিম শয্যায় কেউ তার গায়ের গয়নার কথা ভাবছে, সে দৃশ্য কল্পনা করেও রাধারানী বারবার শিউরে উঠেছেন। সেই পুঁটুলি হাতে করে মেয়ে কাঁদো কাঁদো মুখে বিকেলে ফিরল আবার। রাধারানী সমাচার শুনলেন। ছেলে বাপের হাতে পুঁটুলিটা দিয়েছিল, আর মেয়েকে বলতে হয়েছিল মায়ের অবুঝপনার কথা। শুনে উনি ফ্যালফ্যাল করে চেয়েছিলেন খানিকক্ষণ। তারপর আচমকা এক চড়ে ছেলের গালে 5টা আঙুলি বসিয়ে দিয়েছেন। গয়নাগুলো ছুঁড়ে উঠোনে ফেলে দিয়েছেন। তারপর না খেয়েই অফিসে চলে গেছেন। প্রত্যেকটা খবরই রেগে ওঠার মতো। রাধারানী রাখতেও চেষ্টা করলেন, কিন্তু রাগটা তেমন হলো না। সেদিন আর ভূতনাথবাবু তাকে দেখতে এলেন না। তার পরদিনও না, তার পরদিন এলেন। গয়না কটা রাধারানী আবার পরেছেন। একখানা মোটামুটি ভালো শাড়িও পরেছেন। বোধহয় একটু প্রসাধনও করেছেন। শয্যায় বসেছিলেন। বললেন, বসো। ভূতনাথবাবু টুলটা টেনে বসলেন। তারপর চুপচাপ চেয়ে রইলেন। কোটর কত চকচকে 2 অনুযোগ ভরা চোখ, হাড় বার করা চোয়াল, আর শুকনো কালচে মুখের দিকে চেয়ে রাধারানীর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল কেমন। সবসময় এই ক্ষয়ের জ্যোতি পোড়া চোখে পড়েও পড়ে না। বিনা ভনিতায় বললেন, আর কতকাল পড়ে থাকবো এখানে? সেরেই তো উঠেছি। ডাক্তারকে বলো বাকি যা চিকিৎসা বাড়িতেই হতে পারবে। আর ভালো লাগছে না। ভূতনাথবাবু চেয়েই আছেন। কি কারণে মিট সেটটাই একবার খুলে দেখা দরকার হয়ে পড়ল রাধারানীর। তাড়াতাড়ি ঘুরে বসে ঝুঁকে সেদিকে হাত বাড়ালেন। শেষ হলো আজকের গল্প। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প আরোগ্য।
খুব ছোট একটি গল্প, কিন্তু খুব সুন্দর একটি গল্প। এই গল্প রাধারানীর আরোগ্য লাভের গল্প। শুধু রাধারানীর আরোগ্য লাভের গল্প নয়, এই গল্প বেঁচে ওঠার গল্প। জীবন যুদ্ধে, জীবন সংগ্রামের মধ্যে থেকে জীবনকে ভালোবাসার গল্প, জীবনের স্রোতে ফিরে আসার গল্প। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।